This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওই মন্ত্রীমশাই এসেন্স দিয়েছিলেন, পারফিউম জিনিসটা অদ্ভুত, জানেন তো? মানে যারা নিয়মিত পারফিউম ব্যবহার করেন না যারা পারফিউম সম্পর্কে একদম অবসেসড, যাদের ভয়ঙ্কর একটা পারফিউমের নেশা আছে, তারা ওই পারফিউম সম্পর্কে প্রচুর খোঁজ খবরও রাখেন। অনেকটা ওই যারা ওই খেতে খুব ভালোবাসেন, তারা যেরকম অনেকেই রান্নাবান্নাটা ভালো করেন, অনেকটা সেরকম যারা এই সুগন্ধি ব্যবহার করেন তারা সুগন্ধির উৎস সম্পর্কেও খোঁজখবর রাখেন, তার গোত্র সম্পর্কেও খোঁজখবর রাখেন। হ্যাঁ, মানে মানুষই শুধু না, এই পারফিউমেরও বিভিন্ন রকম গোত্র হয়, জানেন তো? পারফিউমের মোটামুটি এখন অবধি যা খবর তাতে 3টে গোত্র আছে, ইংরেজিতে বলে কোড। এই 3টে কোড বা গোত্রের আবার প্রত্যেকটার 4টে করে আলাদা আলাদা নোট আছে। 3টে কোডের 4টে করে নোট, মানে পারফিউমের মোট 12 রকমের নোট রয়েছে। এই 12 রকমের নোটই এখন পর্যন্ত ওই যারা সুগন্ধি প্রস্তুতকারক তারা আবিষ্কার করতে পেরেছেন। এই 12টা নোটই একটু এদিক ওদিক করে এটার সাথে ওটা মিশিয়ে, ওটার সাথে এটা মিশিয়ে পৃথিবীর সমস্ত রকম পারফিউম তৈরি হয়। যারা এই পারফিউমারির ব্যবসা করেন তারা এর বাইরেও আরেকটা নোটের খোঁজ করেন, জানেন তো? 13 নম্বর কোড। এই 13 নম্বর নোটটা এটা নাকি একটা অদ্ভুত জিনিস, চেনা 12টার বাইরে, কিন্তু যখন এই 13 নম্বরটা কেউ ধরতে পারবেন বলে মনে করেন, তিনি ভাবেন এটাই তো আসল। এটার জন্যই সবাই না পাগল হয়ে বসে আছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ না কেউ ওই 13 নম্বর নোটটা আবিষ্কার করতে পারেনি। কি বলা হয় জানেন? বলা হয় পারফিউমের এই 13th নোট বা 13 নম্বর নোট বলে যদি কিছু থাকে বা কোনোদিন যদি সেই নোটটা আবিষ্কার হয়, তাহলে সেটাই হবে সেরার সেরা, একেবারে স্বর্গীয় অনুভূতি দেবে সেই সুগন্ধি। তার এমনই কার্যকারিতা, এমনই তার মুগ্ধতা, মানুষটাকে সব ভুলে যাবে, সব দুঃখ কষ্ট সব কিছু জাগতিক একদম স্বর্গীয় একটা অবস্থানে চলে যাবে। মানে পারফিউমের 13th নোটের এমনই ক্ষমতা, সেই গন্ধে বিভোর হয়ে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কেটে যাবে। এটার খোঁজেই পাগল হয়ে আছেন ওই যারা সুগন্ধি প্রস্তুতকারক, সুগন্ধি গবেষক, তারা। কিন্তু আমার কি মনে হয় জানেন তো, এটা শুধু তাদের কাজ নয়, আরও কেউ এই 13th নোট খুঁজে বেড়াচ্ছেন। তারা সব কিছুতেই আছেন, ধরতে পেরেছেন তো? ঠিক তারা আমাদের রাজনৈতিক দলগুলো, তারাও এরকমই একটা 13th নোট কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, যেটা একবার শুকিয়ে দিয়ে বা যেটাকে কাজে লাগিয়ে মানুষের যাবতীয় অভাব অভিযোগ জ্বালা যন্ত্রণা শেষ করা যাবে না, ভুলিয়ে রাখা যাবে, জুড়িয়ে দেওয়া যাবে। দেখুন, বাকিদের কথা বলতে পারবো না, তবে বাংলার বিজেপি নেতাদের হাবভাব দেখে আজকে দেখে মনে হচ্ছিল তারা ওই 13th নোটের খোঁজে কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে বৈঠকে বসেছিলেন। মানে ব্রেন স্টর্মিং ছিল আর কি, একটা এরকম একটা কিছু খুঁজে বার করতে হবে যেটা আগের যাবতীয় ব্যর্থতাকে ভুলিয়ে দেবে, ভবিষ্যতে সাফল্যের রাস্তা দেখাবে। সেই বৈঠকের আগে পরে বিভিন্ন বিজেপি নেতারা যা বললেন, সেই সব মত আর সেই সব পথ, এইগুলোকে বিশ্লেষণ করলে আমরাও আরও 3টে, মানে এদের যদি 13th কোড ধরি তাহলে তার 3টে নোট পাচ্ছি। এক, মনে হচ্ছে বঙ্গ বিজেপি তাদের পার্টি লাইন নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে। 2, লোকসভা ভোটে আর 4টে বিধানসভা উপনির্বাচনের ওই রেজাল্ট বেরোনোর পর কোথায় বিজেপি ঐক্যবদ্ধ হবে তা না, বাংলার বিজেপিতে মনে হচ্ছে অন্তর্দ্বন্দ্বের নোটটাই জোরালো হচ্ছে। আর 3, নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় দায় ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। এটা একটা অদ্ভুত সময়। এক এক করে এই সব কটা বিষয় নিয়েই না আজ সেই কথাগুলো তো বলবোই, যে কথাগুলো না বললেই নয়, কিন্তু শুরুতেই ওই পার্টি লাইনের বিষয়টা কিছুতেই ছাড়তে পারছি না, ওটাকে ধরতেই হবে।
দেখো 2014 সালে লোকসভা নির্বাচনে জেতার পরেই নরেন্দ্র মোদী বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ 1 দশক আগে, আজ থেকে প্রায় 1 দশক, 10 বছর আগে সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নতির বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই বার্তায় কোনো বদল কিন্তু এই গত 1 দশকে হয়নি। এবার প্রধানমন্ত্রী কেন গত 10 বছরে সকলকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন, কারণটা বোঝার জন্য নিশ্চয়ই বেশি মাথা কামানোর দরকার নেই। আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। এটাও একটা ওই 13th নোট ছিল। তখন মনে হচ্ছিল এটাই রাস্তা। বিজেপি ক্ষমতায় আসার পরই প্রশ্ন উঠেছিল হিন্দুত্ববাদী দল সেটা দেশের সরকার পরিচালনা করলে সংখ্যালঘুদের পরিণতি কী হবে। এটা তো ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র, এখানে সংখ্যালঘুরাও সমান মর্যাদায় রয়েছে, তারা মানতে পারবেন, কোথাও গিয়ে একটা সংঘাত লাগবে না তো। দেখুন গত 10 বছর ধরে না এই প্রশ্নের উত্তরটাই দিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। আর তার থেকে মনে হচ্ছিল যে তার স্লোগানের বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে, কিন্তু মুদ্রা কথা সেটা বদলায়নি। তিনি ধরে নিয়েছিলেন এটাই হচ্ছে সুশাসনের 13th নোট, ফলে এটার কোনো পরিবর্তন আসা সম্ভব নয়, এটা আলটিমেট। এবং একটা এরকম ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যদি এরকম মনোভাবাপন্ন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা যায় তাহলে তো সবাই ঠিকঠাক থাকবেন। এবং যখন ওই চেয়ারে গিয়ে কেউ বসেন এটা তো তার দায়িত্বের মধ্যে পড়ে, হয়তো সেটারই বেসিক্স। নেতারা যেগুলো বলেন, দেখুন আমরা কিন্তু সেগুলো ধরি, নেতারা কি করেন আমরা কখনো ধরি না। এবং এটা শুধু নেতাদের ক্ষেত্রে নয়, ব্যক্তি জীবনেও খেয়াল করে দেখবেন, কেউ যদি বলেন কিছু শুভানুধ্যায়ী সেজে বা শুভানুধ্যায়ী হিসেবে, সে কথাগুলো অনেক সময় ঠিকঠাক থাকে। হ্যাঁ, সে নিজের ব্যক্তি জীবনে কী করছে সেটা কখনো খুঁজতে যাবেন না, এটা কখনো হয় না আর কি। দেখুন উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে এই যে পথটা নরেন্দ্র মোদী নিয়েছিলেন তার সুফল বা তার এফেক্ট, সেটা যে একদম সঠিক রাস্তা ছিল সেটার কিন্তু হাতে হাতে প্রমাণ মিলে গেছিল। বিজেপি তার সুফল পেয়ে গেছিল একদম হাতে হাতে। এবং ওখানে ওই যে হই হই করে যোগী জিতে এসেছিলেন, তার পেছনে কিন্তু মুসলিম ভোটেরও একটা অবদান ছিল। অনেক মুসলিম প্রধান এলাকায় সেখানে কিন্তু বিজেপি জিতেছে। কারণ মনে হচ্ছিল যে তিনি যে পরপর সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, সেই তার মধ্যে একটা ছিল ধরুন 3 তালাক রদ। এবারে এই বিষয়গুলো কোথাও গিয়ে সংখ্যালঘুদের মধ্যে এই আস্থাটা দিয়েছিল যে তাদের ভালোর জন্য চিন্তাভাবনা করছে সরকার, তাই তারা উত্তরপ্রদেশে তাদের কৃতজ্ঞতা জানিয়েছিল। এবার দেখুন 24-এর ভোট নিয়ে বলবেন অনেকে যে উত্তরপ্রদেশে বিজেপির আসন কমেছে। দেখুন ভোটের আগে কিন্তু সৌহার্দ্য যাত্রার মতো কর্মসূচি নিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, অর্থাৎ লাইনটা এক ছিল। এবার ওখানে গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে কেন ধাক্কাটা খেয়েছে এবার, সেটার পেছনে তো আরও অন্য কারণের কথাও শোনা যাচ্ছে। এবং সেটার মধ্যে কিন্তু সংখ্যালঘুদের বিরূপ হওয়ার থেকেও নিজের দলের লোক বিরূপ হওয়ার তত্ত্বটাই অনেক বেশি করে উঠছে। ফলে রাস্তাটা যে ভুল ছিল সেটা তো কেউ বলতে পারছেন না। কিন্তু দেখুন সেখান থেকে সম্পূর্ণ ঘুরে গিয়ে গোঁড়া হিন্দুত্বের লাইনে দলকে চালানোর কথা কে বললেন না, বঙ্গ বিজেপির এক নেতা শুভেন্দু অধিকারী। এতদিন পর্যন্ত বিজেপির কোনো নেতাকে এভাবে কিন্তু প্রধানমন্ত্রীর স্লোগানের উল্টো সুরে গাইতে শোনা যায়নি। এই প্রথম বিজেপি কোনো নেতার কথা শুনে কি মনে হচ্ছে জানেন, নরেন্দ্র মোদীর মত আর পথ তার পছন্দ হচ্ছে না। যদিও শুভেন্দু অধিকারী আজকে ওই বৈঠকে যেটা বলেছিলেন তারপরে বেরিয়ে বা এক্স হ্যান্ডেলে যা পোস্ট করেছেন তাতে বলেছেন যে মোদীর বক্তব্যের সাথেই তিনি সহমত। সেটা তো তার ব্যাখ্যা, এবং তার বক্তব্য আগে নাকি মানে প্রথম বক্তব্যটার যে ব্যাখ্যাটা সবাই করেছিলেন সেটা নাকি আসলে অপব্যাখ্যা ছিল, এটা তিনিও বলেছেন। এটা তো বলেন, এটা তো রাজনৈতিক নেতারা বলতে বলতে অভ্যস্ত। ফলে রাজনৈতিক নেতারা যখন একটা ব্যাখ্যার দুখানা মানে হয়, এরকম জায়গার থেকে আমরা ভুল মানেটা বুঝেছি, তারা ঠিক মানেটা এবার বলছেন, এরকম একটা বোঝানোর চেষ্টা করেন না। আমরা দুটো মানেই ধরি, কোনোটাকে পুরোপুরি ফেলে দিই না। শুভেন্দু অধিকারী আজ ওই বিজেপির বৈঠকে বলেছেন যে তিনি সবকা সাথ সবকা বিকাশের কথা
আর বলবেন না। 2020 ডিসেম্বর মাস পর্যন্ত নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীর মত আর পথ সেটা কিন্তু আলাদা ছিল। তখন তার দিদির মতটাই শেষ কথা ছিল। এবার 2020 ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে মোদির মতই তার মত হয়েছে। দিদির থেকে মোদিতে বদলেছেন, ফলে মতও খানিকটা নিশ্চয়ই বদলেছে। এবার কতটা বদলেছে, ভেতরে ভেতরে বদলেছে, গোড়ার থেকে বদলেছে না পুরোপুরি বদলেছে, এটা তো পরিস্থিতি অনুযায়ী বুঝতে হবে। এবার 4 বছর যেতে না যেতেই এই যে কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই বক্তব্যটা যদি ওই প্রথম ধারণাটা আমরা সেটাকেই যদি ধরি যে কোথাও গিয়ে প্রধানমন্ত্রী সুরে সুর মেলাতে চাইছেন না এই রাজ্যের বিরোধী দল নেতা, তাহলে তো এই প্রশ্নটা আসবে যে কেন হঠাৎ তিনি এরকম উল্টো রাস্তায় হাঁটছেন। এটা বুঝতে হলে তো অঙ্ক কষতে হবে, ভোটের অঙ্ক। দেখুন, সদ্য হয়ে যাওয়া 4 কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলটা বিশ্লেষণ করলেই বোঝা যাবে শুভেন্দু অধিকারী কেন সবকা সাথ সবকা বিকাশের স্লোগান আর তুলতে চাইছেন না। এবং সত্যি কথা বলতে কি তার নিজের দলের অবস্থানের জায়গা থেকে এবং দলের বাস্তব পরিস্থিতির জায়গা থেকে তার এই ভাবনা চিন্তাটাকে পুরোপুরি ভুল বলা যাবে কি না সেটা নিয়েও কিন্তু অনেকগুলো মত তৈরি হবে। भाजपा सरकार की नीतियों का लाभ सभी को बिना भेदभाव मिल रहा है। यही तो सबका साथ सबका विकास है। सबका साथ सबका विकास ক্যাচলাইনটা শুধু বিজেপির নয়, বিজেপি সরকারেরও, যা শুরুটা ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই। মে 2014 দেশের ক্ষমতায় এসেছিল বিজেপি। সেবার সংসদ ভবনে প্রবেশের সময় সিঁড়িতে মাথা ঠেকিয়ে সংবিধানকে প্রণাম করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ধর্ম জাতির ভিত্তিতে কোনো ভেদাভেদ হবে না, হবে সবকা সাথ সবকা বিকাশ। দ্বিতীয়বার মসনদে, তারিখটা 26 মে 2019, সংসদে সেন্ট্রাল হলে প্রবেশ করে সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে জোর দিয়ে আর একটা শব্দও জুড়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ और सबका विश्वास। 19 লোকসভা ভোটে জিতে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন, সব ধর্ম বর্ণ জাতির বিশ্বাস অর্জন করতে হবে। এজেন্ডায় হিন্দুত্ব, ধর্মীয় মেরুকরণ স্পষ্ট হলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব বরাবরই সাবধানী পা ফেলেছে। শুধু দেশ নয়, প্রধানমন্ত্রী সেই ছাপ রেখেছেন বিদেশেও। জুলাই 2020 ইউনাইটেড নেশনের বিশ্বমঞ্চেও ইকোনমিক ও সোশ্যাল রিফর্মে সবকা সাথ সবকা বিকাশ উঠে এসেছে। 21শে স্বাধীনতা দিবসের ভাষণেও সবকা সাথ সবকা বিশ্বাসের সঙ্গে সবকা প্রয়াস জুড়ে গিয়েছিল। G20 সম্মেলনেও প্রধানমন্ত্রীর স্লোগানে ছিল সবকা সাথ সবকা বিকাশ। सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास का मंत्र हम सभी के लिए एक पथ प्रदर्शक बन सकता है। একদিকে সবার উন্নয়ন, তেমনি সমানাধিকারের ইঙ্গিত। যদিও 24 লোকসভা নির্বাচনের প্রচারে সেই ইঙ্গিতে জল্পনাও কম ছিল না। टीएमसी को घमंड है कि उसके पास एक निश्चित वोट बैंक है। ম্যাজিক ফিগার না পেলেও তৃতীয়বার মসনদে মোদি, কিন্তু বাংলায় 18 থেকে 12তে নেমে এসেছে বিজেপির আসন, সঙ্গে 4 উপনির্বাচনেও ভরাডুবি, হাতছাড়া 3 আসন। মানিকতলায় হিন্দু ভোট 97%, সেখানে বিজেপি পেয়েছে মোট 18% ভোট। রায়গঞ্জে হিন্দু ভোট 84%, যার মাত্র 24% পেয়েছে বিজেপি। বাগদায় হিন্দু ভোট 87%, সেখানে বিজেপি পেয়েছে 38% ভোট। রানাঘাট দক্ষিণে হিন্দু ভোট যেখানে 91%, সেখানে বিজেপি পেয়েছে 36%। নিজস্ব ভোট ব্যাংকও কি মুখ ফিরিয়েছে? শুভেন্দু অধিকারী অবশ্য বিজেপিতে যোগদানের পর থেকেই নিজের অবস্থান বুঝিয়ে আসছেন বারবার। আমরা 38.13% যে ভোট পেয়েছি না, 100% সনাতনের ভোট। মমতা ব্যানার্জি যে 47% ভোট পেয়েছে তার 30% হচ্ছে দুধেল গাই। এরা কিভাবে জিতেছে? এরা মুসলমানদের ভোটে জিতেছে। এবারে 100 জন মুসলমানের 95 জন ভোট দিয়েছে কৃষিকে। অবস্থান প্রত্যাশিত হলেও অপ্রত্যাশিত অবকাশটা আচমকাই। দলের বৈঠকে নিজের অবস্থানের সঙ্গে শুভেন্দু অধিকারী জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর সবচেয়ে বেশি বলা কথাটাকেও। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, নো নিড সংখ্যালঘু মোর্চা।
ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। পরিষ্কার শব্দগুলো একবার শুনলেন তো? এটা নিজের করে, মানে ওই ছোটোবেলায় সেই ভাব সম্প্রসারণ করতাম, অনেকটা সেরকম ব্যাপার আর কি। এসব কটার মধ্যেও একটা ভেতরে একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে, সেটা খুঁজে বার করার দরকার পড়ে। সেটা হয়তো শুভেন্দু অধিকারী পরে নতুন করে উপলব্ধি হয়েছে, সেটাই আমাদের উপলব্ধি করানোর চেষ্টা করেছেন, তাই জন্য তার বক্তব্যটা একটু বদলে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে সোজা বাংলায় সোজা কথাটা আমাদের নিজেদের কানে শুনলে আমরা তো আমাদের মতো করেই একটা ব্যাখ্যা করি, প্রাথমিক বিশ্বাস তো একটা তৈরি হয়। হতে পারে উনি তার ভেতরেও একটা মর্মার্থ ছিল, সেটা নয় পরে উপলব্ধি করব। যেটা সরাসরি শুনে উপলব্ধি করছি, যেটা আপনার আমার মতো সাধারণ মানুষ উপলব্ধি করছে, সেটাকে তো ভুল বলা যায় না। এটাই তো একটা সুদূর প্রসারী প্রভাব ফেলে যাবে। দেখুন, তার মানে এই যে বক্তব্যগুলো শুনলেন, তার মানে তো এটা আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে ভোটের ফল দেখার পরেই শুভেন্দু অধিকারীর এই নতুন উপলব্ধিটা হয়েছে এবং তিনি একদম প্র্যাকটিক্যাল জায়গায় দাঁড়িয়ে একটা অ্যানালিসিস করেছেন। তৃণমূল থেকে তিনি এসেছিলেন, তৃণমূলের একটা জায়গা তো অত্যন্ত স্ট্রং। আজ পর্যন্ত আমরা যা দেখছি তাতে বুঝেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট রিডিংটা, ভোট বোঝা, ভোট পলিটিক্স, এটাতে তার দক্ষতা অনস্বীকার্য। তার মতো এরকম ভোট বিশ্লেষণ কেউ করতে পারে না। এবার এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে ছিলেন শুভেন্দু অধিকারী, তার বেড়ে ওঠা অনেকটাই ওই ছত্রছায়া, ফলে ওই অঙ্কটা যে তিনিও শিখে ফেলেননি এটা তো হতে পারে না। ডেফিনেটলি এটা হওয়াই উচিত, সংস্পর্শে বিক্রিয়া যাকে বলে আর কি। তো তাই হচ্ছে তার মধ্যে। এবার সেই অঙ্কটাকে কাজে লাগিয়ে তিনি বুঝতে পারছেন যে 70% ভোটের ভরসায় লোকসভা ভোটে এই বিজেপি 30টা আসন পাবে বলে দাবি করেছিল। সেই 70% ভোট তো কোথাও গিয়ে একজোট হয়নি, তাদের ভোট বাক্সে তার বেশিরভাগ অংশটাও আসেনি, মানে পুরো বেশিরভাগ ছেড়ে দিন, সংখ্যাগুরু অংশটাও আসেনি ওই 70%। উল্টে ওই যে বাকি যে 30%, সেই 30%-এর প্রায় পুরোটাই গিয়ে পড়েছে তৃণমূলের বাক্সে। লোকসভা ভোটে যা হয়েছে, এই 4 বিধানসভার উপনির্বাচন, তাতেও তাই হয়েছে। 29টা লোকসভা আসন পেয়েছে তৃণমূল, আর বাই ইলেকশানে 4টের মধ্যে 4টে আসনই শাসক দলের দখলে এসছে। এবার সংখ্যালঘুরা তারা ওই শুনলেন শুভেন্দু অধিকারী বলছিলেন 95, তার অঙ্ক হচ্ছে 95%ই তারা তৃণমূলকে ভোট দিয়েছে, একজোট হয়েছেন তারা, এক জায়গায় তারা দিয়েছেন, তাদের ভোটটা কনসলিডেটেড হয়েছে। কিন্তু 70% হিন্দু ভোটের সবটা এই যে বিজেপি পেল না, তার ফলেই কিন্তু তাদের হার হয়েছে। তিনি যতই গর্ব করে বলুন ওরাই 95% পেয়েছে, কিন্তু এটাও তো ঘটনা। এই 70%-এর পুরোটা বা এর যদি 90%, 95-এর দরকার 90%, এমনকি 80% পেতেন, তাহলেও ফলাফলটা অন্যরকম হতো। ফলে আরও যদি সহজ করে দেখেন, যেটা শুভেন্দু অধিকারী বলতে চেয়েছেন বা নিজে বুঝেছেন, তৃণমূল সংখ্যালঘু ভোটকে তাদের পক্ষে আনতে পারলেও বাংলার বিজেপি সংখ্যাগুরুদের একটা বড় অংশকে নিজেদের দিকে আনতে পারেন। এমনকি বাগদা, রানাঘাট দক্ষিণের মতো মতুয়া অধ্যুষিত আসনে সিএর সুফল তুলতে পারেনি বিজেপি। তাহলে তৃণমূলের মেরুকরণের অঙ্ক মিললেও বিজেপির মেরুকরণের অঙ্ক মেলেনি, এটাই শুভেন্দু অধিকারীর ধারণা। এবং তার মানে তিনি বুঝতে পেরেছেন যেটা তৃণমূল অঙ্কটা মিলিয়ে ফেলেছে, সেই অঙ্কের মধ্যে তো তারা আর কোনো রকম গোলযোগ ঘটাতে পারবেন না। ওখানে তো অঙ্কর হিসেব একদম পরিষ্কার করে লেখা হয়ে গেছে। কিন্তু যে জায়গাটা তাদের ভুল আছে, সেই ভুলটা শুধরানোর রাস্তা আছে। সেটা হচ্ছে হিন্দু ভোটটা বা সংখ্যাগুরু ভোটটাকে কোথাও গিয়ে একত্রিত করা, সেটাকে তাদের ভোট ব্যাংকে পরিণত করা। এটাই তার কাছে সহজ অঙ্ক বলে মনে হচ্ছে ভবিষ্যতের সাফল্যের জন্য। আর সেজন্যই কি শুভেন্দু অধিকারী বলেছেন যে জাতীয়তাবাদী মুসলিম, এই কথাটাও তিনি আর উচ্চারণ করবেন না। মানে কোথাও গিয়ে কমপ্লিট পোলারাইজেশন, পুরোপুরি মেরুকরণ। এর আরও বেশি যে ধর্মীয় মেরুকরণের বার্তাটা শুভেন্দু অধিকারী দিচ্ছেন,
মানে একটা চরম বার্তা, চরম মেরুকরণের বার্তা, সেটা একটা ভোটের প্রত্যাশায়, ভোটের অঙ্কে দাঁড়িয়ে। প্রশ্ন সেখানে, এই অঙ্কটা আবার ভুল হয়ে যাবে না তো? বা যে ফর্মুলাটা তিনি ছুঁড়ছেন সেটা আবার বুমেরাং হয়ে যাবে না তো? আচ্ছা, মাথা ভাঙায় যে সংখ্যালঘু মহিলা বিজেপি করার অপরাধে আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছিল, ওই মহিলাকে বিজেপি করার জন্যেই তো বিবস্ত্র করিয়ে গ্রামে ঘোরানো হয়েছে বলে বিজেপি নেতারাই দাবি করেছিলেন। সেই সংখ্যালঘু মনে এই বক্তব্যে আবার আঘাত লাগবে না তো? এবং এই আঘাত দেওয়ার প্রতিঘাতে আর কি কোথাও গিয়ে একটা মানসিক প্রতিঘাত তৈরি হতো, তাতে সংখ্যাগুরুদের কোনো মনও আবার বিরূপ হয়ে যাবে না তো? দেখুন, শুভেন্দু অধিকারী আজ শুধু যে প্রধানমন্ত্রীর ওই স্লোগান বন্ধ করো বলে আওয়াজ তুলেছেন তা তো নয়। বিরোধী দল নেতা বলেছেন নো নিড ফর মাইনরিটি সেল, বিজেপিতে সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই। দেখলেন তো, চিৎকার করে বললেন, কানে ঢুকেছে, মনেও ঢুকেছে, বুঝতেও খুব একটা অসুবিধা হচ্ছে না, স্পষ্ট অডিও। ফলে সংখ্যালঘুদের মাইনাস করে আরও বেশি হিন্দু ভোটকে শুভেন্দু অধিকারী যে প্লাস করতে চাইছেন, তাতে যদি ওই হিতে বিপরীত হয়ে যাওয়ার চান্স থাকে, শুভেন্দু অধিকারী ঝুঁকিটা নিলেন কেন? মহরমের দিন বিজেপির বৈঠকের ব্যাপারটা কাকতালীয় হলেও মহরমের দিন শুভেন্দু অধিকারীর এই চরম মেরুকরণের বার্তা দেওয়াটা কি পুরোপুরি কাকতালীয় বলা যায়? দেখুন, কদিন আগে বিহারে একটা অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন সংখ্যালঘুরা যেহেতু তাকে ভোট দেননি, সেজন্য তিনি সংখ্যালঘুদের জন্য কোনো কাজ করবেন না। এই বক্তব্যটাই আমরা তো ভোটের আগের থেকেই তৃণমূলের বহু নেতার মুখে শুনেছি, শীর্ষ নেতাদের মুখেও শুনেছি, আমাদের ভোট না দিলে কাজ দেওয়া যাবে না। কিন্তু তার মধ্যে তারা কোনো নির্দিষ্ট এরকম মেরুকরণের চেষ্টা করেনি। মেরুকরণটা ছিল তাদের কারা ভোট দিচ্ছেন, কারা ভোট দিচ্ছেন না, তার মধ্যে ধর্মীয় মেরুকরণটা ছিল না। সেটা যদি নিন্দিত হয়ে থাকে, এবার এই মেরুকরণের যে বক্তব্যটা সেটা রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু কোনোভাবে ভোট বাক্সে নিন্দিত হবে না তো? मौलवी साहब बताएं, हमारा सिद्धांत है सबका साथ, सबका विकास और सबका प्रयास। क्या आपके टोले में प्रधानमंत्री आवास मिला कि नहीं मिला? उन्होंने कहा कि हाँ मिला। हमके कोई भेदभाव हुआ? कहा नहीं। तो आखिर मेरे साथ ये दोहरी नीति क्यों? मेरे सामने जो खड़ा है वो औरत है या मर्द, उसका चेहरा आपने नहीं देखा, लेकिन आप मेरे खिलाफ में, ये मेरा खिलाफ नहीं था, यहाँ बैठे सब लोगों के खिलाफ है। বেগুসরাইয়ের সাংসদ কেন্দ্রের বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং তার বক্তব্য শুনলেন। বক্তব্যটার মধ্যে একটা অভিমানের প্রচ্ছন্ন সুর রয়েছে। তিনি সব দিয়েছেন, বললেন প্রধানমন্ত্রী সেই একই কথা তুললেন, কিন্তু প্রধানমন্ত্রী সবকা বিকাশ সবকা সাথের কথা বলেছেন। আপনারা কি আবাস যোজনায় বাড়ি পাননি? সব তো কেন্দ্রীয় সরকার দিয়েছে, তারপরে ভোট কেন পেলাম না? সেই জায়গায় এই সুরটার সঙ্গে বাংলার বিরোধী দল নেতার কথার মিল পাচ্ছেন? সেখানেও কি অভিমান কাজ করছে নাকি অঙ্ক? এইটা জানতে খুব ইচ্ছে করছে। আর একটা জিনিস জানতে ইচ্ছে করছে, তাহলে কি শুভেন্দু অধিকারী হঠাৎ করেই এমন জায়গায় অঙ্কটা কষে ফেললেন, ওই 13th নোটের মতো? তার কি মনে হচ্ছে যে তিনি একদম আসল সলিউশনটা পেয়ে গেছেন, সমস্যাটা সমাধান করে ফেলেছেন, রাস্তাটা পেয়ে গেছেন? সেজন্যই কি তিনি প্রধানমন্ত্রীর স্লোগানকে এরকম বাতিলের খাতায় পাঠিয়ে দিলেন? দেখুন, বেসুরো হলে এক একজনের মত এক এক রকম হতো, কিন্তু গিরিরাজের সঙ্গে শুভেন্দুর সুর যখন মিলে যাচ্ছে, মিলে সুর মেরা তুমহারা, তখন জানতে ইচ্ছে করছে তাহলে কি 2024-এর পর এটাই বিজেপির নতুন পার্টি লাইন? একদম গ্রাসরুট স্তর থেকে আস্তে আস্তে বক্তব্যগুলো আসতে শুরু করেছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানে দলের বিভিন্ন পদাধিকারীদের মধ্যে এই বক্তব্যগুলো আস্তে আস্তে উঠবে, তারপর শেষ পর্যন্ত শীর্ষ নেতৃত্ব তাতে সায় দেবেন বা ফাইনাল স্ট্যাম্পটা মারবেন। দেখুন, আজ শুভেন্দু অধিকারীর বক্তব্য পেশের সময় সায়েন্স সিটি অডিটোরিয়ামে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর, ছিলেন বিজেপির দুই কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল আর
মঙ্গল পাণ্ডে, শুভেন্দু অধিকারীর কথায় তারা কি মনে করছেন সেটা জানা যায়নি, কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কলকাতায় কোনো প্রতিক্রিয়া দেয়নি। এবার দিল্লিতে ফিরে কি বলবেন, আদৌ কিছু বলবেন কি না, সেটা তো পরে জানা যাবে, বোঝা যাবে, আপনাদের জানাবো তখন। তবে আজকেই বিজেপির রাজ্য নেতৃত্ব কিন্তু পরিষ্কার ভাষায় বোঝানোর চেষ্টা করেছে শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটা তার ব্যক্তিগত মত, এর সঙ্গে বিজেপির পার্টি লাইনের কোনো সম্পর্ক নেই, এই মতকে পার্টি সমর্থন করে না। দেখুন, এইটা যখনই শুনবেন তখন আবার আপনাদের মনের মধ্যে একটা অদ্ভুত চিন্তা শুরু হয়ে যাবে। আমি জানি এটারও মধ্যে কি তাহলে দ্বিমত শুরু হয়ে গেল? বিজেপি নিজে কি এই মুহূর্তে দ্বিধাবিভক্ত? তারা কি রাস্তা খুঁজে পাচ্ছে না? পথিক, তুমি কি পথ হারাইয়াছ? এই বলে কি তারা সব দিকে হাতড়াতে শুরু করেছেন? একটা সময় না, এখন দার্জিলিং যাওয়ার সব রাস্তাগুলো মোটামুটি ভালো হয়ে গেছে, সব কটাই ভালো, কিন্তু তাও ওই পাংখাবাড়ির রাস্তাটাকে বেশ স্টিপ, খুব খাড়াই আর কি, ওটাকে তুলনায় বিপজ্জনক বলে অনেকে মনে করে। আগে আরও ছিল, এখন হয়তো খানিকটা বেটার হয়েছে। বাকি রাস্তাগুলো ওই রোহিণী টহিনী দিয়ে গিয়ে ওগুলো সব অনেক বেটার। এবার সেই সময় সবাই যখন ভাবেন যে ওই কোথাও ঘুরে গেলে রাস্তাটা চওড়া, কিন্তু একটু সময় টময় বেশি লাগবে, কিন্তু এই পাংখাবাড়ি দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে, ঝুঁকির রাস্তা, তাড়াতাড়ি পৌঁছানো যায়, গন্তব্য একই। শুভেন্দু অধিকারী কি ওই পাংখাবাড়িকে বেছে নিচ্ছিলেন, যেখানে দলের অন্যান্য নেতারা সুকান্ত মজুমদারের মতো তারা সবাই ওই বাকি রাস্তাগুলোকে বাছছেন যেখানে সময় লাগুক কিন্তু রাস্তা অনেক চওড়া, নিরাপদ? তার মানে শুভেন্দু অধিকারীর রাস্তায় যে ঝুঁকি আছে এটা বোঝা যাচ্ছে। দেখুন, সবাই ভাবতে শুরু করেছিলাম, জানেন তো, এই যে বামের ভোট রামে যাওয়ার পর বাংলার বিজেপিও এবার বোধহয় কোথাও ঋণ শোধ করতে শুরু করলো। মানে এ রাজ্যের বিজেপি নেতারা বোধহয় সিপিআইএমের চিন্তাধারায় অনুপ্রাণিত হলেন। দল এবং সরকারের মধ্যে পার্থক্য তৈরির কাজটা এ রাজ্যের বামপন্থীরা 34 বছর ধরে করেছেন। বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন তার মতের সঙ্গে সিপিআইএমের অনেক নেতারই মত মিলত না। ভাবছিলাম রাজ্য বিজেপিও বোধহয় সেই পথে হেঁটে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের দলীয় লাইনকে আলাদা করার কাজে নেমেছে। কিন্তু যেভাবে সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাহুল সিনহা প্রত্যেকে বুঝিয়ে দিলেন যে শুভেন্দু অধিকারী হংস মধ্যে বকযথা, তার মত, তার পথ একান্তই তার নিজের। এবং সবথেকে বড় কথা, শুভেন্দু অধিকারী নিজেও পরে এক স্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিলেন যে তার কথার উল্টো মানে করা হচ্ছে। যারা জাতীয়তাবাদী, দেশ আর রাজ্যের উন্নতির শরিক দল হিসেবে বিজেপি তাদের পাশে দাঁড়াবে, আর যারা দেশ বিরোধী কাজ করছে বিজেপির উচিত তাদের এক্সপোজ করা, এটাই তিনি বলতে চেয়েছেন, এটা বোঝানোর চেষ্টা করলেন। এবার সেটা আপনারা যেটা কানে শুনেছেন তার সাথে এটা কতটা মিলছে সেটা বিচার করার দায়িত্ব আপনাদের ওপরই ছেড়ে দিলাম, কারণ আমরা তো ভুল বুঝেছি নিশ্চয়ই, তাই জন্য আগের বক্তব্যটা ধরেছিলাম। এবার উনি ব্যাখ্যা করে দিয়েছেন, মানে বই খোলা, প্রশ্নও রয়েছে, দুটো মিলিয়ে এবার বাকিটা আপনারা বুঝে নিন। দেখুন, আরেকটা কথা বিরোধী দল নেতা লিখেছেন, শুভেন্দু অধিকারী বলছেন তিনি নাকি প্রধানমন্ত্রীর স্লোগানের সঙ্গেই আছেন। এবার তৃণমূল কি বলছে জানেন? বলছে বিজেপির কেন্দ্রীয় নেতা মঞ্চে কিছু না বললেও দিল্লি থেকে নাকি ওই বিরোধী দল নেতার কাছে বার্তা চলে এসছে, আর তাই নাকি শুভেন্দু অধিকারী সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াসে সামিল হচ্ছেন। ব্যাক টু দ্য লাইন, অথবা কেউ বলেছে ফল ইন লাইন। ব্যাস, সাবধান, বিশ্রাম। কাজ করা কর্মী, গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে আমি, আমার এক্সপ্রেশনটা এটাই ছিল, শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে, সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। এর সঙ্গে প্রধানমন্ত্রী সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমাদের পার্টিটা কোনো রাজ্যের পার্টি নয়, আমাদের পার্টিটা কেন্দ্রীয় পার্টি। অতএব যা সংবিধান এবং পার্টির গঠনতন্ত্র যা কিছু ঠিক হয় সব
কেন্দ্র থেকে ঠিক হয়। এটা শুভেন্দুবাবুর তার ব্যক্তিগত মতামত, কিন্তু দলগতভাবে আমাদের বলতে হবে যে সবকা সাথ সবকা বিকাশ, যেটা মোদিজি বলছেন, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। মুসলমানরা জান দিয়েছে, প্রাণ দিয়েছে বিজেপির জন্য, উদাহরণ আছে। মুসলমানরা উলঙ্গে দৌড়েছে বিজেপির জন্য, উদাহরণ আছে। বিনিময় মুসলমানরা কি পেলো, কতটা মর্যাদা পেলো, এটা তো বুঝতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ক্লারিফিকেশন দিয়েছেন। আমাদের সরকার এবং বিজেপির স্ট্যান্ড খুব পরিষ্কার যে আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, তাতে আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কাস্ট, ক্রিড, রিলিজিয়ান এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, আমার পার্টি সমর্থন করে না, তা আমি কোথাটাকে সমর্থন করতে পারবো? আমি তো পার্টির বাইরে না। বকুনি খাওয়ার পর ভাব সম্প্রসারণ, প্রথমে যেটা বলার, নরেন্দ্র মোদীকে বিরোধিতা করার, নরেন্দ্র মোদীর স্লোগানকে ধূলিসাৎ করার, সেগুলো সব করার পর যখন পার্টি থেকে কড়াভাবে বলে যে যাও গিয়ে ব্যাখ্যা দাও, তারপর এর ভাব সম্প্রসারণ হচ্ছে। এই কথাগুলো বলার সুযোগটা শুভেন্দু অধিকারী নিজেই কিন্তু করে দিয়েছে, যার জন্য এখন কুণাল ঘোষ তার বক্তব্যের অন্যরকম ভাব সম্প্রসারণ সেটা করে ছেড়ে দিচ্ছেন। দেখুন, শুভেন্দু অধিকারী স্টেজে যা বলেছিলেন তার সাথে সুকান্ত মজুমদারদের কথা মিলছে না, এটা তো বুঝতেই পারছেন। এবার যদি ভাবেন এটাকেই আমরা বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলে মনে করছি, তাহলে বলবো এটাতেও ভুল করছেন। কারণ এই একটা কারণেই আমরা বিজেপির অন্দরে কোন্দলের সন্দেহ করছি না। উদাহরণ আরও আছে, সেই বাকি উদাহরণগুলো বলবো। তার কারণ আজকে তো ওই 13th নোট খোঁজার চেষ্টা চলছে না, সেই সুগন্ধির সেই নোটটা, এমন একটা নোট যেটা সব কিছু ভুলিয়ে দেবে। কিন্তু বুঝতে পারছেন তো, খোঁজ চলছে মানে এখনও পাওয়া যায়নি, ফলে অনেক কিছু মনের মধ্যে খচখচ করছে, চোখের মধ্যে লাগছে, যেগুলো কিছুতেই ভোলা যাচ্ছে না। সেই জন্যই কিছু কিছু কথা তো চলেই আসছে মুখে, যে কথাগুলো আজকে অন্তত এই মুহূর্তে না বললেই না। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, দু চারটে জিনিস না যেগুলো আমরা আমাদের বোধ বুদ্ধির থেকে বুঝেছি, সেগুলো খুব পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করে নেওয়া ভালো। আমার ধারণা আপনারাও সেটা দেখেছেন এবং আপনারাও বুঝতে পেরেছেন, ফলে রাগঢাক গুড়গুড় করে কোনো লাভ নেই। এই লোকসভা ভোটের ফল বেরোনোর পর থেকে রাজ্য বিজেপির নেতারা ভোট ঘুম দিচ্ছে বলেই কিন্তু আমার মনে হচ্ছিল। আমরা তাদের কাজকর্ম, তাদের প্রতিটা পদক্ষেপ সব কিছু বিশ্লেষণ করেই বলছি। ইনফ্যাক্ট আমার ধারণা তারা যদি নিজেদের ওই বিগত কিছুদিনের লোকসভা ভোটের পর থেকে পদক্ষেপগুলো এবং চারপাশের পরিস্থিতিগুলো দুটো পাশাপাশি রেখে ম্যাচ করিয়ে নেন, তারাও একমত হবেন। দেখুন, রাজভবনের বাইরে বিজেপি নেতাদের এই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে এই ধর্নায় বসতে দেখে কী মনে হয়েছিল জানেন তো? যে এবার তারা ঘুম ভেঙে উঠছেন, যে এইবার ঘুমঠুম ভেঙে আড়মোড়া ঠাড়মোড়া ভেঙে এবার পথে, এবার নামো সাথী বলে পথে নেমে পড়তে হবে। কারণ সময় অনেক চলে গেছে, সময় বহিয়া যায়। এবার সেই জায়গায় আর দেরি করলে বেশি দেরি হয়ে যাবে, এটা নিশ্চয়ই তারা রিয়েলাইজ করেছেন। ফলে আপাতত হাত পা ছুঁড়ে আড়মোড়া ভেঙে কসরত শুরু। কিন্তু কী বুঝতে পারছি বলুন তো, পুরোপুরি ঘুমের ঘোরটা বোধহয় এখনও কাটেনি, জানেন তো। সেই জন্যই কে প্রতিপক্ষ কে বন্ধু সেটা ঠাহর করতে পারছেন না। এই পরিস্থিতিতে যা হওয়ার তাই হচ্ছে। ওই দেখবেন অনেকে ওই ঘুমের ঘোরে পাশে শুয়ে থাকা লোককেই ফুটবল মনে করে লাথি মেরে বিছনার থেকে ফেলে দেয়। সামনে ইউরো আর এই জাস্ট ইউরো আর কোপা তো জাস্ট দেখে উঠলেন, এরকম অনেকেই হয়েছে, অনেকেই মেসি টেসি হয়ে গেছেন হয়তো। তো তার ফলে এই রকম ভুল তো হতেই পারে, তাই না? সেম সাইড বলবেন আর যাই হোক, কিন্তু আলটিমেটলি সেটা রাজনৈতিক পরিভাষায় অন্তর্দ্বন্দ্ব বলেই তো পরিচিত। নিজেদের লোককেই নিজেদের শত্রু বলে ভাবা। আজ অর্জুন সিং বলেছেন বাংলায় বিজেপির বুথ স্তরে নাকি কোনো সংগঠনই নেই, তাকে দায়িত্ব দিলে নাকি দেখিয়ে দেবেন কি করে সংগঠন তৈরি করতে হয়। অর্থাৎ স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে দিলেন যারা সংগঠনের দায়িত্ব ছিলেন তারা কোনো কাজের না, কাজের কাজটা একমাত্র তিনিই করতে পারতেন, তাকে দায়িত্ব দেওয়া হয়নি। মানে
ঠিক লোককে ঠিক দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও নেতৃত্বের ব্যর্থতা রয়েছে। কাকে তোপ দাগলেন ভাবুন। বিজেপির আজকের বৈঠকে রাহুল সিনহা, দিলীপ ঘোষ এই দুই প্রাক্তন রাজ্য সভাপতি যেমন ছিলেন, তেমনি তো বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ছিলেন। এবার যদি আপনি অর্জুন সিংয়ের কথাটা ধরেন, তিনজনকেই নিশ্চয়ই ফেলুদা বলেছেন অর্জুন সিং। মানে এরা কেউ বিজেপির বুথ স্তরের সংগঠনটুকু নিয়ে যে তৈরি করতে পারেননি, সেটাই তো স্পষ্ট করে দিলেন। এদের সব পরপর ধাপ পেরিয়েই তো বিজেপি আজকে এসে দাঁড়িয়েছে। এবার খেয়াল করে দেখুন, ব্যারাকপুরে অর্জুন সিং নিজেই তো হেরেছেন, নিজেই তো জেতেননি। এবার হেরে যাওয়া নেতাকে সংগঠনের দায়িত্ব কি দেবে বিজেপি? এটাও তো তিনি তো ভাবেননি। অর্থাৎ লোকে তখনই নিজের দিকটা না ভেবে অন্যের দিকে তাকায় যখন তার মধ্যে একটা বিরোধী ভাব কাজ করে। সেদিক থেকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খায়ের গলার জোরটা নিঃসন্দেহে একটু বেশিই হতে পারে। একে, তিনি তো নিজে ভোটে জিতেছেন, আর দুই, এক সময় তিনি রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ছিলেন। মানে সংগঠন চালানোর একটা অভিজ্ঞতা তার হয়ে গেছে। সেই সৌমিত্র কি বলেছেন? বলছেন যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের সংগঠনে রদবদল দরকার, নতুনদের সুযোগ পাওয়া দরকার। এবার নতুন বলতে তিনি কি নিজেকে বোঝালেন? এবার এই জায়গাটা জানেন একটা অদ্ভুত জিনিস লাগছিল। সৌমিত্র কিন্তু বারবার তিনি যে কত কার্যকরী প্রত্যেকটা ক্ষেত্রেই, এমনকি কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার ক্ষেত্রেও তিনি যে যোগ্যতম, সেটা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচনের ক্যাবিনেটের যারা বিভিন্ন মন্ত্রী তো পেলেন আর কি, তাদের নামগুলো ঘোষণার আগে নিজেই বলে দিয়েছিলেন। তারপরেও ওখানে উপেক্ষিত থেকে গেছেন। এখানে এই বক্তব্যটা রাখার পর যে কী হবে কে জানে। এক যাত্রায় পৃথক ফল হবে নাকি এক যাত্রায় একই ফল হবে। কিন্তু দেখুন, ভদ্রলোকের যেন খারাপ লাগে। হ্যাঁ, ওই সেই রবি ঠাকুরের কথা এরকম নিজের আপ্তবাক্য বলে মেনে নিয়েছেন এমন একটা জায়গায়, শ্যামাপ্রসাদের দলে, সেখানে তিনি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোর মতো করে নিজের ডাক নিজেই পিটিয়ে যাচ্ছে, কেউ কানে দিচ্ছে না। এরকম হলে মানে আর যাই হোক, তার জন্য খারাপ লাগবে না কেউ একা পড়ে গেলে, একা কুম্ভ হয়ে গেলে। কিন্তু মুশকিল হচ্ছে পাশাপাশি তো এটাও মনে হতে পারে তার মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা কাজ করছে। আর উচ্চাকাঙ্ক্ষী এরকম একজন নেতা যে দলে আছেন, সে দলে একটু আধটু অন্তর্দ্বন্দ্ব হবে না? সংগঠন বিজেপিতে নিচে লেভেল ঠিক করতে হবে, নিচে থেকে সংগঠনটাকে নিয়ে যেতে হবে। উপর থেকে নিচে সংগঠন কোনোদিন ঠিক হয় না। নিচে বুথ লেভেলে সংগঠন নেই, একদম জিরো আছে। আমাদেরকে দায়িত্ব দিলে আমরা করব, কেন করব না? কিন্তু ওই শুধু বসে মিটিং করব আর শুনবো আর বাড়ি চলে যাবো, কাউকে বলবো না যে মিটিং এ শুনে এসেছি কি, তাহলে প্রবলেম আছে। যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে দল হবে, আর দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাব। সাংগঠনিক দল বদলের নিশ্চয় দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হবে। সংগঠনের রদবদলের কখন দরকার থাকে? যখন সংগঠনে গণ্ডগোল থাকে, যখন সংগঠনে যোগ্য লোকেরা না থাকে বা সাফল্য না পায়। ব্যর্থতা মানে তো ব্যর্থতাই, ব্যর্থ লোকেরাই তো ব্যর্থতা বয়ে নিয়ে আসে, সুতরাং তাদের সরে যেতে হয়। তাই তো বললেন সৌমিত্র খাঁ। এবার দেখুন, খেয়াল করে সৌমিত্র খাঁ আর অর্জুন সিং দুজনের বক্তব্যই কিন্তু একটা জায়গা খুব পরিষ্কার, তারা দায়িত্ব নিতে তৈরি। কিন্তু দায় নিতে কে তৈরি? আপনার ওই 3 নম্বর নোটটা ওই শুরুতে বলেছিলাম, 3 নম্বর পয়েন্ট মনে আছে তো? রাজ্য বিজেপিতে এখন দায় এড়ানোর খেলা চলছে। লোকসভা ভোটে 30টা আসনে জেতার স্বপ্ন দেখেছিল দল, 12টার বেশি জিততে পারেনি। এবার কোচবিহার, হুগলি, ব্যারাকপুর এরকম সব জেতা আসন হাতছাড়া হয়েছে। তার দায় তো কাউকে নিতে হবে, যারা ভোটের আগে সব থেকে বেশি ভোকাল ছিলেন, যাদের ওপর ওই জয়রথ ছোটানোর দায়িত্ব ছিল, তারা এবার দায় নেবেন কি? শুভেন্দু অধিকারীর কথা শুনে কিন্তু মনে হচ্ছে তিনি আগেই এই হারের দায়টা এড়িয়ে চলে গেছেন। তিনি বিরোধী দল নেতা, সংগঠনের দায়িত্ব তার নেই। দল যেখানে প্রচারে যেতে বলেছে সেখানে লোকসভা ভোটের প্রচারে গেছেন তিনি, ফলাফলের কোনো দায় তার নেই। সংগঠনের কেউ নয়, মানে দায়টা সংগঠনের, দায় ঠেলাঠেলি।
এই কথা শুভেন্দু অধিকারী বলার মানে কিন্তু দুটো, জানেন তো। সংগঠনের সঙ্গে তার যে একটা দূরত্ব আছে, ছিল এবং থাকবে, এটা বোঝানো। আর দুই, যারা সংগঠনে আছেন বা সংগঠনকে চালাচ্ছেন তাদেরই দায় পুরোটা, তাদের ঘাড়েই আপাতত লোকসভা ভোটের ব্যর্থতার দায় দায়িত্ব চাপাচ্ছেন তিনি। দেখুন, একটা কথায় বা একটা ঢিলে নেতারা যে কতগুলো পাখি মারছেন সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর এই কথাতেই পরিষ্কার। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই, আমি কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি, মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এখানেই আমার রিটায়ারমেন্ট হবে, এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। মানে যারা সংগঠনের দায়িত্বে রয়েছেন তারা এমন কিছু বলছেন যে বক্তব্যে ওই বুথ স্তরের কর্মীরা হতাশ হয়। যা বললেন শুভেন্দু অধিকারী, আবার জানি না এটাও ভুল বুঝলাম, কিন্তু আমাদের সোজা বুদ্ধিতে তো এটাই বুঝলাম। মানে বিষয়টা যে শুধু বিজেপির রাজ্য নেতাদের মধ্যে রয়েছে সেটা নিয়ে আর কোনো সংশয়ের অবকাশ থাকার জায়গা নেই আর কি। কিন্তু শুধু সেখানেই কি আছে? খেয়াল করে দেখছিলাম, জানেন তো, দিনটা একদম এত অদ্ভুতটা, ওই 13th নোট খোঁজার দিন তো, চারপাশ থেকে বিভিন্ন কিছু বেরিয়ে পড়ছে, একটা চার্নিং হচ্ছে, একটা মানে মন্থনের ফলে অনেক কিছু তো বেরোয়, তাই বেরোচ্ছে। ওই গোটা নেতাদের মধ্যে কি হচ্ছে, কতটা ধাক্কাধাক্কি হচ্ছে, দায় ঠেলাঠেলি হচ্ছে, সেটা পরিষ্কার হচ্ছে। এবং সবথেকে বড় কথা, বিষয়টা বাড়তে থাকলে, নেতাদের মধ্যে থাকলে তো ব্যাপারটা খুব ইন্টেন্সিটি বাড়ে, আর নেতাদের দিকে তাকিয়ে থাকেন কর্মীরা, ফলে বিষয়টা কর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। আজ বিজেপি নেতারা যখন সায়েন্স সিটিতে বৈঠক করছেন, তখন ওই মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য অফিসের বাইরে বিজেপি কর্মীরা নিজেদের মধ্যেই হাতাহাতি শুরু করে দিয়েছিলেন। ভাত ঘুম থেকে উঠে নেতারা ফাউল করছেন দেখে হয়তো বিজেপির সাধারণ কর্মীরাও যেমন খুশি হাত চালানোর একটা চেষ্টা করে দেখেছেন। ঘুমটা ভাঙাতে হবে তো, একটু গা গরম করতে হবে, সেটাই করেছেন। দেখুন, একটাই কথা, এসব করছেন ঠিক আছে, যতক্ষণে ঘুমটা পুরোপুরি কাটবে, চোখ ঠোক কষলে তখন কি দেখবেন যে ফাঁক তালে আপনাদের ট্রফি ওই অন্য কেউ নিয়ে চলে যায়নি তো, মানে বলে না নেপোয়ে মারে দই, সেরকম হয়ে যাবে না তো। দেখুন, কুণাল ঘোষ আজ বলেছেন দুজন বিজেপি সাংসদ নাকি তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন। এবার এই পরিস্থিতির মধ্যে তার মনে হচ্ছে কোথাও একটু 2-4টে ধুনো ফেলে দিয়ে একটু নাকি, তাহলে আরও বেশি ধোঁয়াটা জম্পেশ হবে, ধোঁয়াশায় চোখগুলো জ্বলবে, পরিষ্কার দেখতে সময় লাগবে। আরেকটা জিনিসও মনে হচ্ছে, নর্মালি 21শে জুলাইয়ে প্রত্যেকবারই সবাই অপেক্ষা করে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কি বার্তা দেবেন। এবার মানে একটা আগের থেকে আমরা কোনো বড় অনুষ্ঠান আপনাদের ধরুন দেখাবো, তৈরি হচ্ছে 3-4 দিন পরে হবে, তার আগের থেকে আমরা টিজ করতে থাকি, প্রমোটমো চালাই। মানে মোদ্দা কথা, আপনাদের মধ্যে একটা কোথাও গিয়ে উত্তেজনা, কোথাও গিয়ে একটা ঔৎসুক্য তৈরি করি যে কী রকম কী একটা দেখাবে টিভি9, দেখতে হবে ওদিন ওই রকম সময়। 21শে জুলাই বলে কি আস্তে আস্তে কুণাল ঘোষও ওই প্রত্যাশাটা, ওই জল্পনাটা বাড়িয়ে দিচ্ছেন, একটু এই যোগদান জল্পনা সেটাই উস্কে দিলেন নাকি ভোটের ফলে কোলকে না পেয়ে সত্যি বিজেপি ছাড়ার হিড়িক শুরু হতে চলেছে। এটাকেও তো উড়িয়ে দেওয়া যায় না। রাজনৈতিক নেতাদের যা ট্রেন্ড, তাতে এরকম কিছু ঘটলে কোনো সময়ই তো অস্বাভাবিক বলে মনে হবে না। এই উপনির্বাচনেই তো দেখুন, কৃষ্ণ কল্যাণী আর মুকুটমণি অধিকারী জিতে যাওয়ায় এটা তো প্রমাণ হয়ে গেছে যে দল বদলু নেতারাও জনতার সমর্থন পাচ্ছেন। কাজে আরও কেউ সাহস দেখিয়ে দল বদলের চেষ্টা যে করবেন না, তার তো কোনো গ্যারান্টি নেই। যদিও সুকান্ত মজুমদার কুণাল ঘোষের মতামতকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, তবে তিনিও কিন্তু দল বদলের একটা জল্পনা উস্কে দিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন যে তারা তৃণমূলের থেকে নেতা নয়, কর্মী আমদানি করতে চান এবং নিতে হলে নিচুতলার কর্মী নেবেন। আচ্ছা, রেডিমেড কর্মী আনা ছাড়া তাদের কি আর এই মুহূর্তে আর কিচ্ছু করার নেই?
সেটাই কি পরিষ্কার করে দিলেন যে তাদের দলে নেতা প্রচুর হয়ে গেছে, মাথা ভারী দল, কিন্তু নিচের তলায় যে কোনো কর্মী টর্মী নেই, মানে বুথ স্তরের কর্মী, সেইটাই কি তিনিও পরিষ্কার করে দিলেন? এবার সবাই যদি একই সুরে কথা বলতে থাকেন তাহলে তো এবার দায়ভারটা সংগঠনের ওই মাথা ভারী যে জায়গাটা অর্থাৎ নেতাগোষ্ঠী তাদের দিকেই বর্তাবে। নিজের সংগঠনটাকে মজবুত করার জন্য সুকান্ত মজুমদাররা কি ওই তৃণমূল স্তরের বাইরে আর কোথাও তাকাতে পারছেন না? বিজেপির থেকে দুজন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন এবং তারা সাংসদ, যেহেতু সদ্য জিতে আসা, ফলে ওনাদের মেয়াদ এখনও আছে, এখন বিজেপির হাতে স্পিকার, ফলে তাদের সদস্য পদ নিয়ে কী করবে না করবে, ফলে খুব তাড়াহুড়ো না করে ওনাদের বলা হয়েছে যে আপাতত বিজেপিতেই থাকুন, ভেতরে যা যা হচ্ছে, মিটিংয়ে যা যা হবে, দিল্লির মিটিংয়ে যা যা হবে, এগুলো জানাতে থাকুন, তারপর দেখছি। 21শে জুলাই মঞ্চে পার হোক, তারপরে আমরা দেখবো। কুণাল ঘোষের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। কোনো রাজনৈতিক দল বাড়ার একমাত্র পদ্ধতি হচ্ছে সেই দলে নতুন নতুন লোক সেখানে যোগদান করা। সময়ের সাথে সাথে করে, যখন বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা আরও বাড়বে, 26 যত এগিয়ে আসবে, তত নতুন নতুন লোক আসবে, আমরা বেছে নেব। আমরা আগেও বলেছি, এই মুহূর্তে আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে নিতে আগ্রহী নয়, আমরা ওদের কর্মীদেরকে নিতে আগ্রহী। অর্থাৎ এই মুহূর্তে বিজেপির ঘুরে দাঁড়ানোর জন্য তৃণমূলই ভরসা, মানে তৃণমূল স্তরের কর্মীদের নিতে হওয়া মানে তো তারাই ভরসা। আরেক দলও ভরসা, যাদের ইতিমধ্যে শুভেন্দু অধিকারী অলরেডি তৃণমূলের সম্পত্তি বানিয়ে দিয়েছেন, সংখ্যালঘুরা। শুভেন্দু অধিকারীকে খণ্ডন করতে গিয়ে সুকান্ত মজুমদার তো বলেছেন যে রাষ্ট্রবাদী মুসলিমরা অ্যাসেট। এবার কারা কারা অ্যাসেট তার কিন্তু একটা উদাহরণ দিয়েছেন, সেটা সেই অনুযায়ী, মানে একটা কোথাও গিয়ে এসওপি আছে, সেই অনুযায়ী কাজকর্মগুলো করতে হবে। সেই শর্ত অনুযায়ী যারা যারা ফিট করবেন তারা হচ্ছেন রাষ্ট্রবাদী, যেরকম কাজী নজরুল ইসলাম, যেমন এপিজে আব্দুল কালাম। এবার কারা অ্যাসেট নন সেটা সরাসরি না হলে অন্য একটা প্রশ্নের উত্তরে কিন্তু বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিজেপি সভাপতি। প্রশ্নটা ছিল যে সোনারপুরের জামাল বা ওই কুলতলির সাদ্দাম, চারপাশে যারা এখন খবরে মম করছে, যাদের গন্ধে চারপাশ, তাদের নিয়ে সুকান্ত মজুমদার তার রাজনীতির ছকে, রাজনীতির অঙ্কে কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা তো বলতেই হবে, এদের কৃতকর্মের জন্য কারোরই অ্যাসেট হতে পারেন না, সে জামাল হোক বা জেসিবি বা শাহজাহান বা জায়েদ। এবার এদের একটাই পরিচয় হওয়া উচিত, এদের দুষ্কৃতী। এর প্রশ্ন হলো এরা দুষ্কর্মটা চালিয়ে যায় কিভাবে? শাসক দল কি এদের অ্যাসেট মনে করে? দেখুন, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র বারবার বলে চলেছেন জামালের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। দলের পদে না থাকলে দূরত্ব তৈরি করাটা কিন্তু খুব সহজ, লাভলি সেটাই করছেন। এবার যারা দলের পদে ছিলেন, যখন দেখা গেছে যে তাদের জন্য দল বিপাকে পড়ছে, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে বিসর্জন দেওয়ার মতো তাদের তো দল বিসর্জন দিয়েছে। হ্যাঁ, মনের মধ্যে কোথাও কোথাও তাদের কথা আসলে বলেওছেন নেতারা, দলনেত্রী নিজেও বলেছেন হয়তো বিভিন্ন জায়গায় সভা সমিতিতে, কিন্তু আসলে তো বিসর্জন দিয়েছে প্রয়োজন মাফিক। সেটা সাময়িক হোক বা পার্মানেন্ট, সেটা তো পরের কথা। দেখুন, এক্ষেত্রেও কিন্তু লাভলি সেটাই করছেন, একদম গোড়ার থেকেই সেটা করে দিচ্ছেন। সত্যি মিথ্যা তার এলাকার মানুষ জানে, কিন্তু তিনি যা করছেন একদম রাজনৈতিক লাইন মেনে করছেন। রাস্তাঘাটে বাচ্চা নিয়ে যেতে পারি না, রাস্তাঘাটে বাচ্চা নিয়ে গেলে বলবে কি বৈরিকপাড়ায় বউদের তুলে নেবো, রাস্তায় গাড়ি করে তুলে নিয়ে যাবো, সন্দেশখালি করবো, রেপ করবো, করে অটোয় গাড়ি করে তুলে নিয়ে চলে যাবো, গিয়ে ফেলে দেবো। যে পুলিশ কি করতে পারে আমি দেখে নেবো, পুলিশ আমাদের হাতে। আশেপাশের লোককে কাউকে ঢুকতে দেয়নি, মেন গেটে তালা মেরে দেয়। যখনই কাউকে তুলে নিয়ে যায় মেন গেটে তালা মেরে দেয়। আপনাকে তুলে নিয়ে গেছে বাড়ি থেকে? আমাকে তুলে নিয়ে গেছে, আরও একটা লেডিস আছে তাকে তুলে নিয়ে গেছে, তারও গায়ে সব দাগ আছে, আমাকেও দাগ আছে। অতিরিক্তভাবে মারধর করে ওরা, মানে লেডিসকে লেডিস মনে করে না। কোনো মানুষকে এভাবে মারা উচিত না, সে মহিলা হোক পুরুষ হোক। শিকল বেঁধে মার, তারপরে পা বেঁধে রাখা, পা হচ্ছে কারে ওপর দিকে করে, মাথা নিচের দিকে করে টাঙিয়ে মারা, এইসব ওর বাড়ি অত্যাচার চলে। যে মেয়ে দেখে তার হাত ধরে টানে,
এ একটা শয়তান গুন্ডা বাহিনী বদমাস। ও কি একা করতো না, ওর আন্ডারে ছিল লোক আছে, ওর হাতে না লোক থাকলে এত দূর বাড়তে পারে? এরকম বলা হচ্ছে যে এলাকায় অনেকে মারাও গেছেন, সেই মারা যাওয়ার পেছনে নাকি জামালের হাত। অবশ্যই জামাল আছে, মেন জামাল, মেন জামাল বাড়ি ক্রিমিনাল পুষছে, ওর বাড়িতে সব তো গুন্ডা বাহিনী, ও গুন্ডা পুষছে, তো ও গুন্ডা দিয়ে তো সব মার্ডার করাচ্ছে। জামাল তুনে কামাল কিয়া ভাই। এই জামালের বিরুদ্ধে একের পর এক এই যে অভিযোগগুলো, নারী নির্যাতনের অভিযোগ, এগুলো শোনা শোনা লাগছিল না? মনে হচ্ছিল না আরে এটা শুনেছি সন্দেশখালী না? প্রায় কাছাকাছি, সোনারপুর সন্দেশখালী সব এক সূত্রে বাঁধা হয়ে যাচ্ছে। আর জামালের তো আরও একটা মানে বাঁধার তো একটা বিশেষ পারদর্শিতা আছে, সে তো দেখতেই পাচ্ছি। তার শেকল আছে, এই শেকলে বেঁধে কাউকে শেকলে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই কদিন আগেই সোনারপুরের মহিলাদের একটা বড় অংশ তৃণমূলকে কিন্তু দুহাত তুলে আশীর্বাদ করেছেন। এবার তারা যদি বিরূপ হয়ে যান, তাহলে 2 বছর পর লাভলি মৈত্র যখন পরীক্ষা দিতে যাবেন, তখন তার প্রশ্নগুলো কমন পড়বে। তো সেজন্যই বোধহয় এখন জানেন যে লাভলি যে এই মুহূর্তে জামালই হচ্ছেন সবথেকে বড় ঝুঁকির জায়গা। তাকে আপাতত ওই সিলেবাস থেকে ওই কঠিন জায়গা, তো ওই মানে বই থেকে বাদ দিয়ে দেওয়ার মতো, এটাকে বাদ দিয়ে দাও। এমনিতেই আক্রান্ত ভোট লক্ষ্মীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লাভলি একটু পিছিয়ে পড়েছিলেন, সেটা এখন মেকআপ করার চেষ্টা করছেন। কারণ তার আগে বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে পৌঁছেছিলেন নির্যাতিতা, এবার নির্যাতিতা পৌঁছানোর পর অগ্নিমিত্রাও সেখানে পৌঁছে গেছিলেন। তারপর লাভলির এন্ট্রি, খানিকটা ওই গোল খাওয়ার পর কোথাও গিয়ে গোল শোধ করার চেষ্টা আর কি। গোল তো পুলিশ প্রশাসনও খাচ্ছে। দেখুন, গতকাল নির্যাতনের খবর সামনে আসার পর স্থানীয় সংবাদ মাধ্যম জামাল উদ্দিনের বক্তব্য পেয়েছে, আমরাও দেখেছি, আপনারা শুনেছেন সেটা। কিন্তু পুলিশ জামালকে খুঁজে পায়নি, টিকিও ছুঁতে পারেনি। জামাল গোটা বাড়িতে খান 50 সিসি ক্যামেরা লাগিয়েছিল, সে সমস্ত সিসিটিভির হার্ড ডিস্ক আজ সোনারপুর থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে। পুলিশ কি ভাবছে যে অত্যাচারের ফুটেজগুলো সব রেকর্ড করে রেখে দিয়েছিল জামাল? জামালের ছবি দেখছেন তো, শাহজাহান বা জেসিবির মতো চোখে মুখে কোনো তেজ নেই, ছাপোষা লোক। চোখ মুখ দেখে জামালের সর্দারিটা ঠিক মতো বোঝা যায় না, কিন্তু অভিযোগের যা বহর, তাতে তো তাকে দুধে অপরাধী বললেও কম বলা হয়। দুধে তো বটেই, ঝানু, সেই জন্যই ওই চোখে মুখে কোনো ছাপ পড়ে না। অপরাধে হাত মক্স সম্ভবত ঘর থেকেই শুরু, জানেন তো, বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই কথাটা বলেছিলেন, সেটা তিনি মানে অন্য ক্ষেত্রে বলেছিলেন যে প্রয়োজনে তার এলাকার, তার ঘরের কোনো জায়গা ভেঙে দিতে পারে যেগুলো দখল কেউ করে রেখেছে। আমরা দেখেছি কালীঘাটের একটা জায়গা পুলিশ দখল নিয়েছে, পুরসভা দখল নিয়েছে। কিন্তু এইরকম একই আপ্তবাক্য যে এই জামাল উদ্দিনও এরমভাবে আত্মীকরণ করে নিয়েছিল, নিজের করে নিয়েছিল, এতটা বুঝেছিল, এটা তো কেউ বুঝতে পারেনি। হ্যাঁ, সে নিজের ঘর থেকে দেখেছে এবং পাক্কা সাম্যবাদী, জানেন তো, আপন পর বিচার করে না, সবার জন্যে সমান দৃষ্টিভঙ্গি। সম্পত্তি নিয়ে বিবাদে দাদাকে রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ রয়েছে জামালের বিরুদ্ধে। আইনের ধারা অনুযায়ী খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার হয়েছিল। বোনের বিয়ের দিন বাবা আর ভাইকে মারতে জামাল নাকি বাড়িতে বোমা নিয়ে হাজির হয়ে গেছিল। সেদিন রাতে বাড়ির লোকজনের ওপর নাকি অ্যাসিডও ছোড়ে জামাল। ওই বললাম না, জামাল তুনে কামাল কিয়া ভাই, এইভাবেই সব জামালরা তৈরি হয়। লম্বা একটা তৈরি হওয়ার প্রসেস চলে, সেটা বাড়ির থেকেই তৈরি হয়। 2021-এর ভোট পরবর্তী হিংসার মামলাতেও কিন্তু জামালের হাত আছে, নাম রয়েছে, জেলও কেটেছে। এক বিজেপি কর্মী খুনের ঘটনায় এই জামাল অভিযুক্ত, সেই মামলা এখন সিবিআইয়ের হাতে। আজকে জামালের বাড়ির যা ছবি দেখলাম, এবার ইডিও না চলে আসে। ভাবুন তো, মুহুরির কাজ করে কিভাবে এত বড় জমির মালিক হওয়া যায়, বিঘে খানিক জমির ওপর কীভাবে এত বড় একটা বাড়ি তৈরি করা যায়। তারপর তার আবার ঘোড়াশালে ঘোড়া আছে। আর সবচেয়ে মজার কী জানেন, এটা অদ্ভুত, মানে কাকতালীয় বলবো না কি বলবো জানি না, এই জামাল উদ্দিনের ঘোড়ার দেখভাল কে করতে বলুন তো?
শাহজাহান, ভাববেন না সন্দেশখালী শাহজাহান, ঘটনাচক্রের নামটা এক, কিন্তু কিরম ঘটনাচক্রে কাকতালীয়ভাবে নামটা এক বালবুদ্ধ। এই শাহজাহানকে ঘোড়া দেখাশোনার জন্য মাসে 10,000 করে টাকাও দিত জামাল। কত টাকা থাকলে এভাবে খরচ করা যায়? এই টাকার উৎস কি? ইডি যদি নাও বা আসে, বন দফতরের তো আসাই উচিত। আজ আমাদের প্রতিনিধিরা ওই জামালের বাড়ির সুইমিং পুলে কচ্ছপ চড়তে দেখেছে, ভারতীয় কচ্ছপ, নাম ইন্ডিয়ান সফট সেল টার্টল। এই কচ্ছপ কিন্তু বাড়িতে রাখা যায় না, বন্যপ্রাণ আইনের শিডিউল 1 গোত্রে পড়ে এই কচ্ছপ। আইন না মানলে 3 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, 25 লক্ষ টাকার জরিমানাও হতে পারে। এবার TV9 বাংলার ছবি দেখে কি বন দফতর খাঁচা নিয়ে জামালকে ধরতে বেরোবে? মামলা রুজু হবে এই আশ্বাস দিয়েছে ডিএফও। একটা শিকল কিন্তু ওই সোনারপুরের শাহজাহানেরও প্রাপ্য, জানেন তো। আপনারা সালিসি সভার কথা বাদ দিন, এটাকে বলুন, আস্তে আস্তে বলতে শুরু করুন শরিয়া আদালত, তাহলে ঠিক বলা হবে। শরিয়া আদালত স্থাপন করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ইনডাইরেক্ট হেল্পে, বাংলা ইনডাইরেক্ট হেল্প, আপনারা ভালো বাংলা করে নিন, সেই ইনডাইরেক্ট হেল্পে বারবার বলা হয়েছে দলের তরফ থেকে যে এই ধরনের সালিসি সভা করা, আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার কারোর নেই। সে যেই হোক, সাধারণ মানুষ হোক, কোনো দলের সাথে যুক্ত কোনো ব্যক্তি হোক, আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রশাসন নেবে। আরে এরাই তো ভোট ব্যাংক, দুধের গায়ে, কোথা থেকে অ্যারেস্ট করবে? তাহলে দুধ কে দেবে? আর দুধ না খেলে হবে না ভালো ছেলে। দেখুন, ধারা তো অনেক বললাম এবং বেশ কড়া কড়া শাস্তির কথাও বললাম, সবই তো হলো, কিন্তু শাস্তিটা দেবেন কাকে? তারা কিন্তু ধরা পড়তে হবে। আর তো টিকি ছোঁয়ারও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এখন অবধি, অন্তত কেউ তাকে দেখতে পাচ্ছে না। ওদিকে সাদ্দামও পালিয়ে গেছে, তাকেও খুঁজে বেড়াচ্ছে পুলিশ। এবার এগুলোর মধ্যে সিলভার লাইনিং ইন দ্য ডার্ক ক্লাউড, মানে ওই কালো মেঘের মধ্যে ওই রূপলি রেখা, মানে যেটাকে আশার আলো বলে আর কি, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। এই যে ধরুন জামালের জমিদারি, বা ধরুন এই সাদ্দামের রহস্যময় ধাতু ব্যবসা, এগুলো কিন্তু এতটা খারাপ চোখে দেখার কিছু নেই। এগুলো আমাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধিরই ইঙ্গিত দিচ্ছে। কর্মসংস্থান কত হচ্ছে ভাবুন দেখি। জামালকেই দেখুন, কিচ্ছু করে না, কীরকম একটা শুধু সালিশি করে একটা বিশাল প্রাসাদ বানিয়ে নিয়েছে, শুধু মানুষ ঠেঙিয়ে আর সালিশি করে একটা রাস্তা নিয়ে নিয়েছে। আর দেখুন ওই শাহজাহানকে 10,000 টাকা একটা কর্মসংস্থানের ব্যবস্থা তো করে দিয়েছে। আবার কুলতলির সাদ্দাম, আকাশ থেকে বিদ্যুৎ চমকেছে, সেটা থেকে কোথাও গিয়ে তামা বদলেছে, সেগুলো দিব্যি বিক্রি করে শোবার ঘরে সুরঙ্গ বানিয়ে নিয়েছে। আচ্ছা এরা কথা বলুন তো, এই সমস্ত দেখে শুনে মনে হচ্ছে এরা কি আয়কর দেয়?